বাংলাদেশের সামনে ভয়ঙ্কর বিপদ, যা বলছে আবহাওয়া অধিদপ্তর। জানাবো কফিনে নেই খামেনির মরদেহ, নানা মহলে গুঞ্জন। আরও জানাবো কাশ্মীর কি পাকিস্তানের হাতছাড়া হচ্ছে, বিদ্রোহ উস্কে দিচ্ছে কারা। এবং সর্বশেষ জানাবো শোককে শক্তিতে পরিণত করে হরমুজে গর্জে উঠল ইরানের মিসাইল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বাংলাদেশের সামনে ভয়ঙ্কর বিপদ, যা বলছে আবহাওয়া অধিদপ্তর। ভয়াবহ বিপদে বাংলাদেশ, মহাপ্রলয় হয়ে ধেয়ে আসছে নতুন দুর্যোগ। আকার জুড়ে কালো মেঘের অশনি সংকেত দিয়ে হাজির হতে যাচ্ছে নতুন বৃষ্টিবলয়, সঙ্গে তীব্র বজ্রপাত, দমকা ঝোড়ো হাওয়া আর টানা ভারী বর্ষণের পূর্বাভাস। বাড়ছে পাহাড় ধস, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার সংখ্যা। ইতিমধ্যে কক্সবাজারে হয়েছে রেকর্ড বৃষ্টিপাত। আগামী 48 থেকে 72 ঘন্টায় দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সবচেয়ে বেশি ঝুঁকিতে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, তাই দুর্যোগের আশঙ্কায় উৎকণ্ঠায় দিন পার করছেন লাখো মানুষ। আষাঢ়ের বৃষ্টি যেন এক আশীর্বাদ নয়, হয়ে উঠেছে আতঙ্কের নাম। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণে বাড়ছে দুর্ভোগ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জনপদ। আগামী 48 ঘন্টায় দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী 72 ঘন্টায় কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধস, পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যায় উচ্চ ঝুঁকির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, আগামী 2 দিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও 88 মিলিমিটারেরও বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ অবস্থায় পাহাড় কেটে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ বসতিগুলোর বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের 18 জেলার উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপের প্রভাবে সাগর ও নদী উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের নৌ যোগাযোগ। অন্যদিকে টানা বর্ষণে কক্সবাজারের কুতুবদিয়ায় একটি সেতু ধসে পড়েছে, ফলে চরমে পৌঁছেছে স্থানীয় মানুষের ভোগান্তি। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের সব প্রধান নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচে থাকলেও আগামী কয়েকদিনে পদ্মা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি সুরমা, কুশিয়ারা, মুহুরী, গোমতী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মনু, ধোলাই, খোয়াই, জাদুকাটা, সোমেশ্বরী ও ফুগাই কংস সহ বিভিন্ন নদীর পানি বাড়ায় পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আগামী 4 দিন দেশ জুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। এমনকি বর্ধিত 5 দিনেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারী বর্ষণ অব্যাহত থাকলে দ্রুত ভয়ঙ্কর রূপ নেবে পরিস্থিতি। তাই পাহাড়ি অঞ্চল, উপকূলীয় এলাকা এবং নদী পরবর্তী জনপদের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কফিনে নেই খামেনির মরদেহ, নানা মহলে গুঞ্জন। ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে তার মরদেহ রয়েছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে ইরান ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে কফিনে মরদেহ থাকা চেয়েও এখন বড় প্রশ্ন দাঁড়িয়েছে, এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বমঞ্চে কী বার্তা দিচ্ছে তেহরান। তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেও লাল পতাকায় মোড়ানো প্রতিশোধের এই বিশাল আয়োজনকে ইরানের মজবুত অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রোববার সকালে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সে লাখ লাখ মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রয়াত শীর্ষ নেতার 3 ছেলে তার পতাকায় মোড়ানো কফিনটি কাঁধে করে মাঠে নিয়ে আসেন। একই সঙ্গে বিমান হামলায় নিহত তার পরিবারের আরও 4 সদস্যের জানাজাও সেখানে সম্পন্ন হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, গত 28 ফেব্রুয়ারি হামলায় নিহত হওয়ার পর খামেনির মরদেহ সাময়িকভাবে কোম শহরের ফাতিমা মাসুমেহ বা মাজারে দাফন করা হয়েছিল।
শরীয়তের বিধান অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফনের বাধ্যবাধকতা থাকায় চলমান রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ব্যবহৃত কফিনটি কেবল একটি প্রতীকী কফিন বলে ধারণা অনেকের। যদিও তেহরান প্রশাসন এই গুঞ্জন ও দাবি পুরোপুরি অস্বীকার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কফিনে মরদেহ থাকা বা না থাকার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই আয়োজনের পেছনের রাজনৈতিক বার্তা। প্রায় 4 দশক ধরে ইরানের অপ্রতিরোধ্য শাসন ব্যবস্থার প্রতীক ছিলেন খামেনি। এই বিশাল জানাজা ও শোক মিছিলের মাধ্যমে তেহরান বিশ্বকে দেখাতে চায় যে শীর্ষ নেতাকে হারানোর পরও ইরান পূর্ণ শক্তিতে অটুট রয়েছে এবং তাদের উপর খবরদারি করার ক্ষমতা কারণেই। শোকের এই আবহে তেহরানের গ্র্যান্ড মুসল্লা সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় টানানো হয়েছে লাল পতাকা, যা শিয়া ঐতিহ্য অনুযায়ী প্রতিশোধের প্রতীক। জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের মুখেও ছিল প্রতিশোধ স্লোগান। খামেনি হত্যার বিচারে ইরানিরা যে দৃঢ় প্রতিজ্ঞ, এই আয়োজন তারই প্রমাণ দেয়। দেশটিতে বিদ্যমান অর্থনৈতিক সংকটের মধ্যেও খামেনির বিদায় অনুষ্ঠানে বিপুল বাজেট বরাদ্দ করেছে সরকার। কেবল তেহরানের কর্মসূচির জন্য খরচ করা হচ্ছে $1,70,00,000। এছাড়া কওম, মাস্তাদ, নাজাফ ও কারবালা শহরের আঞ্চলিক অনুষ্ঠানগুলোর প্রতিটির জন্য $50 লাখ করে পৃথক বাজেট রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় $4 কোটি ব্যয়ের এই ঐতিহাসিক আয়োজনকে বিশ্বের কাছে নিজেদের অভ্যন্তরীণ শক্তি ও সামাজিক স্থিতিশীলতার বার্তা হিসেবে তুলে ধরছে ইরান। কাশ্মীরকে পাকিস্তানের হাতছাড়া হচ্ছে, বিদ্রোহ উস্কে দিচ্ছে কারা? পাকিস্তানের শাসনাধীন কাশ্মীরে এখন আগ্নেয়গিরির লাভা ফুটছে। যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে সেখানকার পরিস্থিতি। চারদিকে বিক্ষোভের দাবানল, আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের গর্জনে। দীর্ঘদিনের বঞ্চনা, আকাশচুম্বে মুদ্রাস্ফীতি আর নিত্য প্রয়োজনীয় জিনিসের চরম সংকটে পিঠ ঠেকে যাওয়ায় মানুষ আজ আর ঘরে বসে থাকতে রাজি নয়। লালকোট সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছেন। তাদের একটাই দাবি, বর্তমান অমানবিক পরিস্থিতির অবসান। পাকিস্তানের সরকারি দমনের তোয়াক্কা না করে প্রতিবাদীরা যেন এক নতুন লড়াইয়ের শপথ নিয়েছে। স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্র রূপ নিয়েছে। বাতাসে বারুদের গন্ধ আর কান্নার রোল মিশে এক ভয়াবহ দৃশ্যের অবতারণা করেছে। এরই মধ্যে খবর উঠেছে, পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বিক্ষোভকারী, আহত হয়েছেন আরও অনেকে। যদিও সরকারিভাবে এই তথ্য এখনও নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দমন পীড়নের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। সাধারণ মানুষের কণ্ঠস্বর চেপে ধরতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন, কিন্তু তা যেন আগুনে ঘি ঢালছে। ঠিক এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে জম্মু অ্যান্ড কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ঘোষণা করেছে এক চূড়ান্ত সময়সীমা। মাত্র 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে পাকিস্তানের সরকারকে। যদি এই সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামী 9 জুলাই থেকে শুরু হবে নজিরবিহীন এক গণ আন্দোলন। এই আন্দোলন কেবল কিছু দাবি আদায়ের লড়াই নয়, এটি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। জেএসএসসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তাদের এই ডাকা সাড়া দিয়ে কাশ্মীরের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবাসী কাশ্মীরিরাও একজোট হয়েছেন। চারদিকের এই ক্রমবর্ধমান চাপ পাকিস্তান সরকারের ভিতকে নাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে জেএসএসসি দিয়েছে এক সাহসী পদক্ষেপ। তারা জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলোকে আগামী 9 জুলাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি স্বচক্ষে পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছেন। তারা বিশ্ববাসীকে দেখাতে চায় কিভাবে স্থানীয়দের কণ্ঠস্বরকে রুদ্ধ করে রাখা হয়েছে এবং কিভাবে তারা মানবাধিকার ন্যূনতম সুযোগ থেকে বঞ্চিত। শোককে শক্তিতে পরিণত করে হরমুজে গর্জে উঠল ইরানের মিসাইল। আবারও কেন হরমুজ প্রণালীতে মিসাইলের উত্তাপ ছড়ালো ইরান? তবে কি পুনরায় যুদ্ধের সূত্রপাত ঘটেই গেল? জানা গেছে, ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের মাঝেই হরমুজ প্রণালীতে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর বিরুদ্ধে। কিন্তু এবারের হামলায় কাদের টার্গেট করেছিল তেহরান? প্রশ্ন হলো, হরমুজ প্রণালী কি তাহলে পরবর্তী যুদ্ধের ক্ষেত্র? মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তাপ যেন কোনোভাবেই কমছে না। কয়েকদিন পরপরই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যুদ্ধের ময়দান উত্তপ্ত করে তুলছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীকে পেছন থেকে অবশ্য উস্কানি দিচ্ছে ইসরায়েল। কারণটা বেশ পরিষ্কার, ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম ও দেশটির ক্ষেপণাস্ত্র কার্যক্রম ধ্বংস করতে চায় ইহুদিবাদীরা, যা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বন্ধ করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি তেলবাহী সামুদ্রিক রুট ও হরমুজ প্রণালীকে ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ইরানের সরকারের মাঝে। তেহরানের দাবি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবার অধিকার কেবলই ইরানের রয়েছে। তবে তাদের এই দাবিকে মানতে নারাজ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন মূলত এক প্রকার জোর করেই বৈশ্বিক এই জ্বালানি রুটটি নিয়ন্ত্রণ নিতেই মরিয়া। কিন্তু প্রশ্ন হলো, হরমুজের নিয়ন্ত্রণ কেন ধরে রাখতে চায় ইরান?
সম্প্রতি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী আমাদের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার, এটিকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। কোনো অবস্থাতে সামুদ্রিক রুটটি নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না ইরান। মূলত এই প্রণালী ব্যবহার করে বিভিন্ন দেশের জ্বালানিবাহী জাহাজের কাছ থেকে মাশুল আদায়ের চেয়ে রাজনৈতিক দিকটিকে বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। এর মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীর উপর সার্বভৌম শক্তি হিসেবে ইরানের অধিকার প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রভাব বলয়ে ভাটা ফেলতে সক্ষম হবে তেহরান। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক বাহিনীর করা অবস্থানের মুখেও সামুদ্রিক এই রুটটি দিয়ে অবৈধভাবে পার হতে বারবার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলো। ইরান জুড়ে যখন আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে শোক সভা চলছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে ঘটল নাটকীয় ঘটনা। জানা গেছে, সামুদ্রিক এই প্রণালীটি দিয়ে পারাপারের চেষ্টা করেছিল জ্বালানিবাহী দুইটি বাণিজ্যিক জাহাজ। এ সময় আইআরজিসি জোড়া দুইটি ক্ষেপণাস্ত্রের ঘায়েল হয় ওই জাহাজগুলো। তবে এই চাঞ্চল্যকর কাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 7 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু এর পেছনে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের কোনো যোগসাজশ রয়েছে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।